আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুরবানির ঈদকে কেন্দ্র করে আমরা সবসময় দেখেছি যে ঢাকা শহরে নানা ধরনের বর্জ্য জমা হয় এবং সেই বর্জ্যগুলো অপসারণ যেন একটা সিটি কর্পোরেশনের জন্য প্রধান চ্যালেঞ্জের কাজ হয়ে দাঁড়ায়। ঢাকার 2 সিটি কর্পোরেশন প্রতিবারই বলেন যে আমরা 8 ঘন্টার মধ্যে, 10 ঘন্টার মধ্যে অথবা 12 ঘন্টার মধ্যে এই বর্জ্য অপসারণ করব। তারা কিছুটা করেন না যে তা না, কিছুটা করেন, কিছু চেষ্টা করেন, কিছু পারেন না, না পেরে বলেন যে এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল। এগুলো দেখেছি আমরা। বর্জ্যের সঙ্গে সঙ্গে রক্ত থাকে, রক্তের গন্ধ হয়, এগুলো নানা কিছু। এটা আমাদের প্রতি কুরবানির ঈদের একটা নিয়মিত দৃশ্য। এবারও তাই হয়েছিল। 2 সিটি কর্পোরেশন, একজন বলেছে 8 ঘন্টার মধ্যে ক্লিয়ার করব, আরেকজন বলেছে 12 ঘন্টার মধ্যে ক্লিয়ার করব। আমি আপনি কি দেখেছি কি দেখিনি সেটা তো নানা ধরনের সন্দেহযুক্ত কথা। যেমন আমি বললাম যে বর্জ্য পরিষ্কার হয়নি, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলবে না হয়েছে, আবার আরেকজন বলবে যে হয়নি, বলবে যে সে আওয়ামী লীগের লোক, এই জন্য না করছে। নানা ধরনের কথা হয়। এটা আওয়ামী লীগ আমলে হয়েছিল যে বিএনপির লোকরা ছড়াচ্ছে যে বর্জ্য পরিষ্কার হচ্ছে না। এই ধরনের নানা কথা কিন্তু প্রতিবারই বলা হয়। তো এবার আমরা যেটা দেখলাম, এটা আমার কাছে অন্ততপক্ষে একটু অন্যরকমই মনে হলো, একটু নতুন ধরনের একটা ঘটনা আমাদের চোখে পড়ল। সেটা হলো যে এবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি নিজেই এবং আচমকা কোনো জানান না দিয়ে, কোনো রকম পূর্ব পরিকল্পনা বাইরে, কেউ জানতো না, কেউ প্রস্তুতি নিতে পারেননি, এমনভাবেই উনি বর্জ্য অপসারণ কেমন হয়েছে দেখার জন্য উনি রাস্তায় নেমেছেন। ইন্টারেস্টিং ব্যাপারটা। আমি একটু প্রশংসাই করছি, হয়তো অনেকে বলবেন যে আবার এখন দালালি শুরু করলেন কিনা। আবার এর আগে বিভিন্ন সময় বলা হতো যে আপনার চোখে তো কোনো কিছু ভালো চোখে পড়ে না, কেবল খারাপগুলি বলেন, সরকার তো কিছু ভালো কাজে করে সেগুলি একটু বলেন। সেই হিসাবেই একটু ভালো কাজের কথা বলি। তারেক রহমানের এই উদ্যোগটা অভিনব। উনি কি করেছেন? উনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং ঢাকা দক্ষিণের যিনি প্রশাসক, মেয়র হিসেবে যিনি আছেন, মেয়রের প্রশাসক আর কি, আব্দুল সালাম, দুজনকেই তার অফিসে ডেকেছেন, তার বাসার সামনে যেতে বলেছেন এবং যাওয়ার পর দুজনকে গাড়ি থেকে নামিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে আপনারা আমার গাড়িতে উঠুন। এবং ওনার গাড়িতে উঠিয়ে উনি নিজে ড্রাইভ করে উনি রাস্তায় নেমেছেন দেখার জন্য যে কোথার কী অবস্থা। এবং উনি কয়েকটা জায়গায় গেছেন, হাতিরপুর এলাকায় গেছেন, এলিফেন্ট রোড, গ্রিন রোড, ফার্ম গেট, কারওয়ান বাজার, এই সমস্ত এলাকা উনি নিজে গাড়ি চালিয়ে পরিদর্শন করেছেন। আমার জানা মতে এটা একটা অভিনব ঘটনা। এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আমি কখনো শুনিনি। এখন বলবেন যে প্রধানমন্ত্রী গিয়েছে তো কী হয়েছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী গিয়েছে তো অনেক কিছু হয়েছে। যদি শীর্ষ ব্যক্তিরা এরকম মাঠে নামেন পরিদর্শনের জন্য তাহলে অনেক কিছু হয়। আমার বিবেচনায় প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা মন্ত্রী যদি এরকম একটা কাজ তিনি করতে দিয়েছেন অথবা ঠিক মতো হচ্ছে কিনা উনি যদি নিজে আগে থেকে জানান না দিয়ে নিজেই যদি মাঠে নেমে যান পরিদর্শন করতে, আমি মনে করি একটা ম্যাজিক্যাল চেঞ্জ আপনি দেখতে পাবেন। এবং আমাদের এখানে কি হয়, যখন কোথাও একটা ঝামেলা হলো তো একদম নিম্ন স্তরের যে ব্যক্তিটা দায়িত্বপ্রাপ্ত আছেন তার উপর দায় চাপানো হয় যে ওর জন্য এরকম হয়েছে। ধরেন ময়লা ওঠানো হয় নাই, ওখানে ময়লা বসানোর জন্য যে লোকটা বেলচা দিয়ে ময়লা তুলতো হয়তো তাকে দায়ী করা হলো, ও ঠিক মতো বেলচা চালায় নাই, অতএব এই ঘটনা ঘটেছে। এবারে কিন্তু তা হয়নি। এবার 2 জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার নিজেই কাজটা করেছেন। এবং এই 2জন কোন জায়গার, একজন হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, আরেকজন হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 1-এর নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। এই 2জনই কিন্তু উপসচিব পদমর্যাদার ব্যক্তি এবং এই 2জনকে উনি তাৎক্ষণিকভাবে কাজটিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে কেন তারা ঠিক মতো কাজ করতে পারেননি তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছেন। এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমি মনে করি এটা এক্সাম্পল। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু অনেক এক্সাম্পল তৈরি করতেছেন, বাট আনফর্চুনেট হলো, যেটা আমার জন্য দুর্ভাগ্য, আমি ভাবি দুর্ভাগ্যজনক, সেটা হলো ওনার এই উদাহরণগুলো ওনার সঙ্গে যারা আছেন তারা ঠিকঠাক মতো হয় বুঝতে পারছেন না, অথবা অনুসরণ করতে পারছেন না, অথবা উপেক্ষা করছেন।
কোনটা আমি জানি না। আমি মনে করি এগুলোর একটা হিসাব নিকাশ হওয়া উচিত। কেন সবাই এগুলিকে উপেক্ষা করছেন, কেন পাত্তা দিচ্ছেন না? এগুলি কিন্তু আমি মনে করি প্রধানমন্ত্রীর নিজের অবস্থানটাকে ক্লিয়ার রাখার জন্য ওনারই দায়িত্ব নেওয়া উচিত, এগুলির ব্যাপারে ব্যবস্থা নেওয়া। উপসচিবকে উনি 2 জন উপসচিব পদমর্যাদা, মানে নির্বাহী যে আপনার কর্মকর্তা যারা আছেন, এদেরকে যে আপনার বরখাস্ত করা অথবা তাদের মধ্যে শাস্তির ব্যবস্থা করা, এই যে ব্যবস্থাটা, এটা কিন্তু একটা বড় ধরনের পদক্ষেপ আমি মনে করি। কিন্তু এই ধরনের পদক্ষেপ কি অন্যান্য মন্ত্রণালয় নিচ্ছেন? আমি কতগুলি ঘটনা বলি। ঈদের আগে প্রতিবার কি হয়? প্রতিবার যে জিনিসটা হয় সেটা হলো আপনার মহাসড়কে যানজট হয়। যানজটটা কেন হয়? একবার এক কারণে যানজট হয়। কখনো রাস্তা ভাঙা থাকে, কখনো রাস্তার গাড়ি ভালো থাকে না, এগুলির সমস্যা হয়, এরকম নানা ঘটনা হয়। কিন্তু এবার যে যানজটগুলি হয়েছে, আমি নিজে কিছু যানজটের সাক্ষী। আমি আপনাকে যদি একটা ঘটনা বলি। ঈদের আগের দিন আমারই এক কলিগ, আমারই এক বন্ধু, উনি পাবনায় গিয়েছেন। ওনার যেতে 18 ঘন্টার সময় লেগেছে। আপনারা বলুন, ঢাকা থেকে পাবনার বেড়ায় যেতে যদি 18 ঘন্টার সময় লাগে, এটা কি কোনো বিবেচনা গ্রহণযোগ্য? কেন হয়েছে? আমি আজকে ময়মনসিংহ গিয়েছিলাম। সারা রাস্তা, ঈদের পরের দিন গিয়েছি আমি, গিয়ে আবার আজকে ফিরে এসেছি। সারা রাস্তা ফাঁকা, সারা রাস্তা ফাঁকা, কোনো রাস্তায় যানবাহনেরও কোনো ভিড় ছিল না। কিন্তু তার মধ্যে দেখলাম যে ময়মনসিংহে ঢোকার সময় যে বাইপাসের যে মোড়টা আছে, সেখানে আমাকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা গাড়ি নড়ে না। কারণ এগুলি কী কারণে হয়? টোটাল এই মেসগুলি হয়েছে, এই ঝামেলাগুলো হয়েছে ট্রাফিক ব্যবস্থার জন্য, ট্রাফিকের যে অব্যবস্থা, এই জন্য 2 জায়গাতেই। বেড়ার এখানে দেখা গেছে রাস্তার উপর গাড়ি থামিয়ে বাসগুলো যাত্রী উঠায়, যাত্রী নামায়। একটা গাড়ি থামলে পরে পেছনে অনেকগুলি, যেহেতু গাড়ির চাপ বেশি, অনেক গাড়ি জমে যায়, এবং এইভাবে জমতে 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 দেখা যাচ্ছে যে 2-3 কিলোমিটার লম্বা জ্যাম হয়ে যায়। তো আমাদের যিনি পরিবহন মন্ত্রী আছেন, উনি করেন কি? হয়তো গত ঈদে দেখেছি ওনারা গাবতলী বাস স্ট্যান্ডে যান, যে বলেন ভাড়া বেশি নিয়েছে বা বেশি নেয়নি, এগুলি বলে। ভাই, উনি ওই দিন রাস্তাটা চেক করেন না, একটা হেলিকপ্টার নিয়ে উড়ে যান, ওনার তো টাকার অভাব নাই। একটা হেলিকপ্টার নিয়ে এই হাইওয়েতে উড়ে যান, দেখেন কোথায় যানজটটা হচ্ছে, কেন হচ্ছে। আজকাল তো অনেক পত্রিকা ড্রোন দিয়েও চেক করে যে যানজটটা কেন হচ্ছে, সামনে কি সমস্যা দেখা যায়। এগুলো দেখুন এবং সিদ্ধান্ত নিন, সমাধানটা করুন, কেন হচ্ছে এগুলো। আরেকটা ঘটনা বলি, এই যে আমাদের কোরবানির চামড়া, আজকে দেখলাম যে চামড়ার যারা নাকি বিভিন্ন বাড়ি থেকে চামড়া কিনেছেন, 300 টাকা করে চামড়া কিনে 100 টাকা বেচতে পারেননি। চামড়ার দাম এত কম কেন? আমরা ছোটোবেলায় দেখেছি যে গরুর চামড়া 2000-3000 টাকার মধ্যে বিক্রি হতো। সেই তখন যখন নাকি 30,000 টাকা দিয়ে গরু কেনা যেত, বড় গরু পাওয়া যেত, 30,000 টাকার গরুর চামড়ার দাম 2-3 হাজার টাকা হতো। আর এখন 1.5 লাখ 2 লাখ টাকা গরুর দাম, সেই গরুর চামড়ার দাম 600-700 টাকা হয় না, 500 টাকাও হয় না অনেক সময়। কেন? পৃথিবীতে আপনার মনে কখনো এই প্রশ্নটা জাগে না যে পৃথিবীতে সব কিছুর দাম বাড়ে কিন্তু চামড়ার দাম কমে? অথচ চামড়াজাত যে পণ্য, আপনি স্যান্ডেল বলেন, মানি ব্যাগ বলেন, ভ্যানিটি ব্যাগ বলেন, চামড়ার ব্যাগ বলেন, এগুলোর দাম কিন্তু অনেক বেশি। বেল্ট বলেন, জেনুইন লেদার যেগুলি, সেগুলোর দাম অনেক বেশি, ধরা ছোঁয়ার বাইরে। এই জন্য আর্টিফিশিয়াল লেদার আমরা ইউজ করি। জেনুইন লেদারের এত দাম, যে জেনুইন লেদারের এত দাম, সেই চামড়ার, কাঁচা চামড়ার দাম এত কম কেন? কখনো ভেবেছেন, কখনো প্রশ্ন করেছেন? এই প্রশ্নটা আমি একজন চামড়া ব্যবসায়ীকে করেছিলাম, তিনি কোনো উত্তর দিতে পারেন নাই। তিনি বলেন কি, আমাদের চামড়ার একমাত্র ক্রেতা হলো চীন, আমরা চীন ছাড়া অন্য কোথাও রপ্তানি করতে পারি না, তাই নাকি এই অবস্থা। তো দেশে আমার তখন প্রশ্ন উঠল, মানে আমার চিন্তা জাগলো, আমাদের কি বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এগুলো নাই কিছু? এরা জানেন না কেন চামড়ার গ্রাহক আমরা সারা দুনিয়ায় পাইনি? অথচ ছোটোবেলায় কিন্তু আমরা পড়েছি যে আমাদের মূল রপ্তানিজাত পণ্যই হচ্ছে এই চা, চামড়া, পাট, এগুলো। চামড়ার এই দুরবস্থা কেন? তো এই সমস্ত মন্ত্রী যারা আছেন তারা একটু দেখেন না ভাই, আপনি একটু এলাকায় যান, আপনি একটু টেনাইতে যান, আপনি একটু বাজারটা দেখেন, কেন আমরা ইন্টারন্যাশনাল মার্কেটটাকে ধরতে পারছি না? কেবল গার্মেন্টসের পণ্য বিক্রি করলে হবে? যে এই যে কথাগুলি বললাম, আমি খালি ঈদ দিয়ে প্রসঙ্গ আলোচনা করলাম।